আজ আমরা কথা বলবো হেনরি ডেভিড থরোর একটা অসাধারণ প্রবন্ধ নিয়ে, নাগরিক অবাধ্যতা। এটা এমন একটা ধারণা যা বলে যে একজন মানুষের বিবেক রাষ্ট্রের আইনেরও উপরে। তো চলুন এই যুগান্তকারী আইডিয়াটার গভীরে ঢোকা যাক। আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে। ভাবুন তো, যখন একটা সরকার বা রাষ্ট্র নিজেই অন্যায় করতে শুরু করে, তখন একজন নাগরিকের কি করা উচিত? চুপচাপ আইন মেনে চলা, নাকি সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আসল কাজ? হেনরি ডেভিড থরো ঠিক এই কঠিন প্রশ্নটারই উত্তর খুঁজেছিলেন। থোরো কেন এমনটা ভাবলেন সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, ঠিক ১৯ শতকের মাঝামাঝি সময়ের আমেরিকায়। সেই সময়টা ছিল আমেরিকার জন্য এক গভীর নৈতিক সংকটের সময়। ব্যাপারটা দেখুন, কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে দেশের কাগজে কলমে আদর্শ হল সবার জন্য স্বাধীনতা, অথচ বাস্তবে কি চলছে? লক্ষ লক্ষ মানুষকে দাস বানিয়ে রাখা হয়েছে। আবার বলা হচ্ছে জাতীয় শান্তির কথা, কিন্তু অন্যদিকে মেক্সিকোর সাথে একটা অন্যায় যুদ্ধ চলছে। থরোর প্রতিবাদ ছিল ঠিক এই দ্বিচারিতা বা ভণ্ডামির বিরুদ্ধেই। আর ঠিক এই রকম একটা সময়েই, এই নৈতিক সংকটের মাঝখানেই হেনরি ডেভিড থরো নামের একজন দার্শনিক উঠে দাঁড়ালেন। তিনি সাহস দেখালেন রাষ্ট্রের বিরুদ্ধে নিজের বিবেককে দাঁড় করানোর। এখন প্রশ্ন হল, থরো এই সাহসটা পেলেন কোত্থেকে? এর উৎস ছিল ট্রান্সেন্ডেন্টালিজম নামে একটা দার্শনিক আন্দোলন। এর মূল কথাটা খুব সহজ কিন্তু শক্তিশালী। প্রত্যেকটা মানুষের ভেতরেই তার নিজের মধ্যেই সত্য আর ন্যায় বোঝার ক্ষমতা আছে। তাই বাইরের কোনো আইন বা প্রতিষ্ঠানের থেকেও বড় হল নিজের বিবেকের প্রতি সৎ থাকা। এটাই সবচেয়ে বড় দায়িত্ব। থোরোর সবচেয়ে বিখ্যাত কথাগুলোর একটা হলো এটাই, মানে সেই সরকারই সবচেয়ে ভালো যে সবচেয়ে কম শাসন করে। তিনি আসলে বলতে চেয়েছেন সরকার হবে মানুষের স্বাধীনতার পাহারাদার, প্রভু নয়। এটা শুধু একটা টুল বা যন্ত্র, এর থেকে বেশি কিছু না। আর এটাই ছিল থরোর চিন্তার সবচেয়ে বিপ্লবী দিকটা। তার মতে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, তারপর আমরা কোনো দেশের নাগরিক। তাই রাষ্ট্রের আইনের প্রতি বিশ্বস্ত থাকারও আগে আমাদের বিশ্বস্ত থাকতে হবে নিজের বিবেকের কাছে, নিজের ভালো মন্দের বোধের কাছে। থরোর এই ভাবনাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না। সত্যি বলতে কি, খুব ব্যক্তিগত একটা ঘটনা থেকেই তার এই বিখ্যাত প্রবন্ধটার জন্ম হয়েছিল। ঘটনাটা ঘটেছিল ১৮৪৬ সালে। থরো তখন দাসপ্রথা আর মেক্সিকো যুদ্ধের প্রতিবাদে একটা বিশেষ কর, পোল ট্যাক্স দিতে অস্বীকার করলেন। ফল, তাকে ধরে জেলে পুরে দেওয়া হলো। কনকর্ডের জেলে তিনি এক রাত কাটান। আর ওই এক রাতের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার সেই ঐতিহাসিক প্রবন্ধটা, যা তিনি প্রকাশ করেন ১৮৪৯ সালে। প্রবন্ধটার আসল নাম ছিল কিন্তু রাষ্ট্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ। এই কথাটা থরো পুরো ভাবনাটাকে যেন এক লাইনে বলে দেয়। ভাবুন একবার, তিনি বলছেন যখন একটা সরকার অন্যায়ভাবে কাউকে জেলে পড়ে, তখন একজন সৎ মানুষের জন্য সঠিক জায়গাই হলো জেল। কেন? কারণ একটা অন্যায় ব্যবস্থার সাথে আপোষ করে বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর চেয়ে ন্যায়ের জন্য প্রতিবাদ করে জেলে থাকাই আসল স্বাধীনতা। তো চলুন এবার নাগরিক অবাধ্যতার মূল ধারণাটার আরেকটু গভীরে যাওয়া যাক, আর বোঝার চেষ্টা করি কেন থরো এটাকে একটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য হিসেবে দেখছেন। থরোর চিন্তার একেবারে কেন্দ্রে আছে একটা পরিষ্কার দ্বন্দ্ব। একদিকে আছে দেশের আইন, যেটা সাধারণত সংখ্যাগরিষ্ঠদের ভোটে তৈরি হয়, আর সেটা কিন্তু অন্যায়ও হতে পারে। আর অন্যদিকে আছে বিবেক, মানে একজন মানুষের নিজের ভেতরে নৈতিক কম্পাস, যা তাকে বলে কোনটা ঠিক আর কোনটা ভুল। থরো আমাদের সামনে এই প্রশ্নটা রাখছেন, যখন এই দুটোর মধ্যে সংঘাত লাগবে, তখন কোনটাকে বেছে নেওয়া উচিত, আইন নাকি বিবেক? থরো এখানে একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন। তিনি বলছেন একটা অন্যায়কারী সরকার বা রাষ্ট্র ব্যবস্থা হলো একটা যন্ত্র বা মেশিনের মতো, যা চলতেই থাকে। এখন এই মেশিনটাকে থামানোর উপায় কি? উপায় হলো ঘর্ষণ বা ফ্রিকশন তৈরি করা। আর সেই ঘর্ষণটা আসবে কোথা থেকে? সেটা আসবে একজন সাধারণ মানুষের নৈতিক প্রতিবাদ থেকে। তার জীবন দিয়ে, তার কাজ দিয়ে সে যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তখনই ওই অন্যায় যন্ত্রটা থেমে যেতে বাধ্য হবে। থরোর মতে একটা অন্যায় আইনের মুখোমুখি হলে সাধারণত ৩টে পথ খোলা থাকে। ১. কোনো প্রশ্ন না করে চুপচাপ আইনটা মেনে নেওয়া। ২. আইনটা মানা, কিন্তু সাথে সাথে সেটাকে বদলানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আর ৩ নম্বর পথটা হল সঙ্গে সঙ্গে সেই অন্যায় আইনটা ভেঙে ফেলা। থরো জোর দিচ্ছেন এই ৩ নম্বর পথটার ওপর। তিনি বলছেন এটাই নৈতিক কর্তব্য, বিশেষ করে যখন কোনো আইন আমাদেরকেই আরেকটা অন্যায়ের অংশীদার হতে বাধ্য করে। থরোর এই চিন্তাটা কিন্তু শুধু একটা প্রবন্ধের মধ্যে আটকে থাকেনি। এর প্রভাব ছিল বিশাল, সুদূরপ্রসারী এবং ঐতিহাসিক। চলুন দেখি কিভাবে এই একটা ধারণা পৃথিবীকে বদলে দেওয়ার পথে এগিয়ে গেল। ব্যাপারটা ভাবলে সত্যি অবাক লাগে, তাই না?
একটা ছোট শহরের একজন মানুষ, তার একটা রাতের জেল খাটার অভিজ্ঞতা, সেখান থেকে জন্ম নেওয়া একটা আইডিয়া, সেটাই কিনা পরে সারা পৃথিবীর অহিংস আন্দোলনের জন্য একটা ব্লুপ্রিন্ট বা নকশা হয়ে উঠল। এটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ন্যায় বিচারের জন্য লড়াই করার একটা নতুন শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছিল। এর প্রভাব কতটা সরাসরি ছিল সেটাই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। দেখুন, 1849 সালে থরোর প্রবন্ধটা প্রকাশিত হল। এর অনেক বছর পর সেই লেখা থেকে অনুপ্রেরণা নিয়েই 1930 সালে মহাত্মা গান্ধী ভারতে তার বিখ্যাত লবণ সত্যাগ্রহ আন্দোলন করলেন। এখানেই শেষ নয়, 1963 সালে ড মার্টিন লুথার কিং জুনিয়র যখন বার্মিংহামের জেলে বন্দী, সেখান থেকে তিনি যে বিখ্যাত চিঠিটা লেখেন, তাতেও কিন্তু থোরোর যুক্তিরই প্রতিধ্বনি শোনা যায়। শুধু এই একটা সংখ্যা, এটাই যেন সবকিছুর সারমর্ম। মাত্র একজন মানুষ, হ্যাঁ, একজন মানুষের নৈতিক সাহসই পারে একটা গোটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে। আর শুধু তাই নয়, সারা বিশ্বকে অনুপ্রাণিত করতে। থরোর আরও একটা অসাধারণ কথা। তিনি বলছেন, যে মানুষটা তার আশপাশের সবার চেয়ে বেশি সঠিক বা ন্যায়বান, সে একা হলেও আসলে সেই সংখ্যাগরিষ্ঠ। মানেটা কি? মানে হলো, নৈতিক সত্য বা কোনটা ঠিক সেটা ভোটের ওপর নির্ভর করে না। সত্যের পক্ষে যদি মাত্র একজনও দাঁড়ায়, বিবেকের আদালতে সেই মেজরিটি। এই আলোচনাটা শেষ করা যাক একটা গভীর প্রশ্ন দিয়ে। থরো আমাদের শিখিয়েছেন যে একটা অন্যায় আইন ভাঙাটা একটা কর্তব্য হতে পারে, কিন্তু এর উল্টো দিকটাও কি সত্যি? মানে এমন কোনো পরিস্থিতি কি আসতে পারে যখন আইন মেনে চলাটাই সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটার উত্তর সম্ভবত আমাদের সবার নিজের বিবেকের কাছেই খুঁজতে হবে।